আমি চিঠি শেষ করে ডাকলাম, ম্যানেজার সাহেব। ভদ্রলোক তৎক্ষণাৎ জবাব দিল, জি স্যার। আপনাকে কি চিঠির জবাব নিয়ে যেতে বলেছে? জি। বল পেন এনেছেন? জি। কত নিয়েছে? 4 টাকা চেয়েছিল, আপনি 10 টাকা দিতে বলেছেন, তাই দিয়েছি। নিতে চাচ্ছিল না, আপনার কথা বলে জোর করে দিয়ে এসেছি। ভালো করেছেন। আপনি কি চিঠির জবাব দেবেন? না। তবে আপনাকে নিয়ে ইয়াদের খুঁজে যাব। চলুন যাওয়া যাক। এখন গেলে ওনাকে পাওয়া যাবে না। ওনার এটা ঘুমানোর জায়গা আছে, রাত 11টার দিকে সেখানে ফেরেন। তাকে এখন ভিখিরির মতো লাগে? জি লাগে। ভিক্ষা শুরু করেছে? জি না। চলছে কিভাবে? তাও ঠিক জানি না। কিছু টাকা পয়সা নিয়ে বের হয়েছিলেন মনে হয়। খাওয়া দাওয়া করছে? প্রথম কয়েকদিন কিছু খাননি, রাতে একটা পাউরুটি খেয়েছেন। ম্যানেজার সাহেব, আপনি নিজে কি খাওয়া দাওয়া করেছেন? না, দুপুর থেকে এখানেই বসে আছি, কিছু খানি। ম্যানেজার বলেন, আমি বললাম, নিতু বলে দিয়েছেন আমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল না করতে। জি। তাহলে চলুন, আমার সঙ্গে চলুন, আপনাকে খাইয়ে আনি। লাগবে না, আসুন যাই। স্যার, আমি কিছু খাবো না। রাতে 11টার দিকে ইয়াদের সন্ধানে বের হলাম। ইয়াদ থাকে মিরপুর 10 নম্বরে C&D গুদামে। গুদামের ভেতর গাদাগাদি করে রাখা রাস্তার কালভার্টের সিরামিক স্ল্যাব। দেখতে বিশাল আকৃতির সিলিন্ডারের মতো, তার একটিতে ইয়াদের সংসার। বাইরে থেকে ইয়াদ বলে ডাকতে এসে খুশি খুশি গলায় বলল, চলে আয়, মাথা নিচু করে ঢুকবি। দাঁড়া 1 সেকেন্ড, বাতি জ্বালাই। সে কুপি জ্বালালো। আমি ঢুকলাম। ভক করে খানিকটা পচা দুর্গন্ধ নাকে ঢুকলো। গন্ধে নাড়ি ভুড়ি উল্টে আসছে রে ইয়াদ। প্রথম খানিকক্ষণ গন্ধ পাবি, তারপর আর পাবি না। মাথা নিচু করে ঢোক। সিলিন্ডার স্ল্যাবের এক মাথা পলিথিন দিয়ে মোড়ানো, অন্য মাথায় চটের পর্দা। নিচে পুরনো একটি কম্বল লম্বালম্বি বিছানো। কম্বলের উপর ইয়াদ হাসি মুখে বসে আছে। তুই এখানে আসবি আমি জানতাম, কাজেই খবর দিনি। সুখে আছিস মনে হয়? অবশ্যই সুখে আছি। কোনো রকম চিন্তা ভাবনা নেই। কে কি বললো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কি আরামের ঘুম যে হয় তুই বিশ্বাস করতে পারবি না। আমার কি মনে হয় জানিস? আরামের ঘুম কি জিনিস এটা জানার জন্যই আমাদের সবার কিছুদিন হলেও ভিখিরি হওয়া উচিত। তার উপর ভিখিরিদের মধ্যে কমিউনিটি ফিলিং আছে, যা আছে তার তুলনায় বাইরে নেই। বাইরে থেকে আমাদের মনে হয় একজন ভিখিরি অন্যজনকে দেখতে পারে না। এটা খুবই ভুল কথা। সবার খোঁজ সবাই রাখে। ধর সিগারেট খা। ভিখিরিদের সঙ্গে আমার 2 দিন থাকলে হবে না, অনেক দিন থাকতে হবে। এখনো ঠিকমতো ডাটা কালেক্ট শুরু করিনি, তবে অদ্ভুত অদ্ভুত তথ্য পাচ্ছি। একটা তোকে বলি, আমার ধারণা মাসের 1-2 তারিখের দিকে ভিখিরিরা বেশি ভিক্ষা পায়। লোকজনের হাতে বেতনের টাকা থাকে, তারা ভিক্ষা বেশি দেয়। ব্যাপারটা মোটেই তা না। সবচেয়ে বেশি ভিক্ষা পায় মাসের শেষ সপ্তাহে। ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং। রিসার্চের অনেক কিছু আছে। যারা ভিক্ষা দিচ্ছে তাদের নিয়েও রিসার্চ হওয়া দরকার। এই দিকে কোনো কাজই হচ্ছে না। ভিক্ষুকদের মধ্যে শ্রেণীভেদ আছে, এটা জানিস? জানি না, তবে আন্দাজ করতে পারি। নাস্তিকরা যে ভিখারিদের মধ্যে বেশি, এটা কি তুই জানিস? আজ করতে পারি। ফ্যামিলি স্ট্রাকচার ওদের ভেঙে পড়েছে। স্বামী স্ত্রী একসঙ্গে থাকে, আবার স্ত্রী অন্য কারোর সঙ্গে কিছুদিন থেকে স্বামীর কাছে ফেরত আসে। স্বামীর বেলাতেও এটা সত্যি। এরা সম্পূর্ণ নতুন ধরনের এক সমাজ তৈরি করেছে। এসব তথ্য নিতে নিতেই একসময় আমার জীবন কেটে যাবে। এর মানে কি তুই তোর জীবন এই গর্তে কাটিয়ে দিবি? নিতুর কাছে ফিরে যাবি না? ইয়াদ হাই তুলতে তুলতে বলল, দেখি, আমি আজ যাচ্ছি। কাল কাল আসবি? বুঝতে পারছি না। আসতেও পারি। তোর কিছু লাগবে? লাগলে বল, নিয়ে আসবো। কিছু টাকা লাগবে। টাকা পয়সা লাগবে? না, পকেটে রুমাল থাকলে রেখে যা। সর্দি হয়েছে, রুমালের অভাবে সামান্য অসুবিধা হচ্ছে। ইয়াদের কাছ থেকে বের হয়ে বড় রাস্তায় নেমে দেখি গাড়ি নিয়ে ম্যানেজার অপেক্ষা করছে। আমি বললাম, আপনি এখনো যাননি? চলে যান। আপনাকে পৌঁছে দিয়ে যাই স্যার। আমি হেঁটে বাড়ি ফিরবো। পৌঁছে দিতে হবে না। আপ্পাকে কি বলবো? আমি কয়েকদিনের মধ্যে তার সঙ্গে দেখা করব, যা বলার আমি তখন বলবো। উনি খুব অস্থির হয়ে আছেন। বুঝতে পারছি। আগামীকাল সকালের দিকে আসতে পারেন না? না। কবে নাগাদ আসবেন? ঠিক দিনটা বললে আমার জন্য ভালো হয়। আবার জিজ্ঞেস করবেন। কিছু বলতে না পারলে তিনি রাগ করবেন। ম্যানেজার হয়ে জন্মেছেন, বসের রাগ তো সহ্য করতেই হবে। ভিখিরি হয়ে জন্মালে কারোর রাগের ধার ধারতে হতো না। বেঁচে থাকছেন যাদের দয়ার উপর, তাদের সমীহ করতে চাচ্ছে না, হচ্ছে না। ইন্টারেস্টিং না? ম্যানেজার জবাব দিল না। দুঃখিত চোখেই তাকিয়ে রইল। বেচারার জন্য আমার মায়া লাগছে, কিন্তু কিছুই করার নেই। নিতুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হয়নি। নিতুকে অপেক্ষা করতে হবে। রূপার চিঠি এসেছে। কি অবহেলায় খামটা মেঝেতে পড়ে আছে। আর একটু হলে চিঠির উপর পা দিয়ে দাঁড়াতাম। খাম খুলে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। এত বড় কাগজে একটি মাত্র লাইন। তুমি কেমন আছো? নাম সই করেনি, তারিখ দেয়নি।
চিঠি কোত্থেকে লেখা তা জানার উপায় নেই। নিতু যাদের ইয়াদের পেছনে লাগিয়েছিল তাদের ফাঁকি দিয়ে ইয়াদ সটকে পড়েছে। যে মানুষ ভোল পাল্টে ঢাকার ভিক্ষুকদের সঙ্গে মিশে গেছে তাকে খুঁজে বের করা খুব সহজ হওয়ার কথা না। নিতু এবং তার আত্মীয় স্বজনরা সর্বশক্তি নিয়োগ করেছে। বিত্তবানদের শক্তি তুচ্ছ করার বিষয় নয়। এরা একদিন ইয়াদকে খুঁজে বের করবে। নিতু যখন তার সামনে এসে দাঁড়াবে তখন ইয়াদকে মাথা নিচু করে তার সঙ্গে চলে যেতে হবে। কারণ নিতুর আছে ভালোবাসার প্রচন্ড শক্তি। এই শক্তি অগ্রাহ্য করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি। এই ক্ষমতা তিনি শুধু তার নিজের কাছেই রেখে দিয়েছেন। ইয়াদ ইয়াদ কোনো সমস্যা নয়, সমস্যা হলো মোর্শেদ। সে উধাও হয়ে গেছে। মজনু মিয়ার ভাতের হোটেলে সে খেতে আসে না, পুরনো বাসায় যায় না, তার আত্মীয় স্বজনদের ঠিকানা জানা নেই। তবে সে তার আত্মীয় স্বজনদের কাছে যাবে তাও মনে হচ্ছে না। সে একমাত্র এশার কাছে যেতে পারে। কেন জানি মনে হচ্ছে তার কাছেও যায়নি। বড় শহরে হঠাৎ হঠাৎ কিছু লোকজন হারিয়ে যায়, কেউ তাদের কোনো খোঁজ দিতে পারে না। মোর্শেদ কি হারিয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে? প্রকৃতি মানুষকে অনেক ক্ষমতা দিয়েছে, অদৃশ্য হওয়ার ক্ষমতা দেয়নি। তবে মানুষের সেই অক্ষমতা প্রকৃতি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। কেউ অদৃশ্য হতে চাইলে প্রকৃতি সেই সুযোগ করে দেয়। একদিন গেলাম এশাদের বাড়িতে। এসে দরজা খুলে আনন্দিত গলায় বলল, আরে আপনি কেমন আছেন? ভালো আছি। ওই যে আপনি গেলেন আর খোঁজ নেই। দাদিমা রোজ একবার করে জিজ্ঞেস করে লোকটা এসেছে, উনি কি আছেন? না, নেই। আমার কি ধারণা জানেন? আমার ধারণা আপনি খোঁজ খবর নিয়ে আসেন, দাদিমা যখন থাকে না তখনই আপনি উপস্থিত হন। আসুন, ভেতরে আসুন। আজ এশাকে অনেক হাসি খুশি লাগছে। মনে হচ্ছে তার বয়সও কমে গেছে। উজ্জ্বল রঙের শাড়ি পরেছে, তবে আজও খালি পা। ওই দিন আপনি দাদিমাকে হাসপাতালে নিয়ে গেলেন, ওনার ওষুধপত্র লেগেছিল, আপনি কিনে দিলেন। দাদিমা আপনাকে ওই টাকাটা দিতে চাচ্ছেন, সেজন্যই আপনাকে এত খোঁজ করছেন। আমি দাদিমাকে বলেছিলাম তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ, টাকা দিলেও উনি নেবেন না। টাকা নেব না এ ধারণাটা আপনার কেন হলো? আপনাকে দেখে আপনার কথাবার্তা শুনে মনে হয়েছে আমি মানুষকে দেখে অনেক কিছু বুঝতে পারি। না, বুঝতে পারেন না। টাকা আমি নেব। সব মিলিয়ে 140 টাকা হয়েছে। আজ আমি টাকাটা নিতে এসেছি। আপনি সত্যি বলছেন? হ্যাঁ। বসুন, টাকা নিয়ে আসছি। এসা টাকা নিয়ে আসলো, আমি উঠে দাঁড়ালাম। এসা বলল, আপনি বসুন। আমি আবার বসলাম। এসা বলল আমার সামনে এসে বসলো আমার সামনে, সহজ গলায় বলল, আপনার সঙ্গে আমার দেখা হবে না। আমি সামনের সপ্তাহে দেশের বাইরে চলে যাচ্ছি। আমেরিকায় নিউ জার্সিতে আমার মেজো ভাই থাকে, ইমিগ্রেন্ট। তিনি আমার জন্য গ্রিন কার্ডের ব্যবস্থা করেছেন। আমি তার কাছে চলে যাব। বাহ, ভালো তো। ভালো মন্দ জানি না, ভালো মন্দ নিয়ে মাথা ঘামাইনি। ভালো হবারই সম্ভাবনা বেশি। নতুন দেশে সম্পূর্ণ নতুন করে জীবন শুরু করতে পারবেন। এখানে থাকলে হঠাৎ হঠাৎ পুরনো স্মৃতি আপনাকে কষ্ট দেবে। হয়তো হঠাৎ একদিন মোর্শেদের সঙ্গে পথে দেখা হয়ে গেল। আপনি কি বলবেন ভেবে পাচ্ছে না, তিনিও ভেবে পাচ্ছে না। কিংবা ধরুন খিলগাঁয়ে আপনাদের বাসার সামনে দিয়ে যাচ্ছেন, হঠাৎ মনে হলো আরে এই বাড়ির বারান্দায় চেয়ার পেতে জ্যোৎস্না রাতে দুজন বসে কত গল্প করেছি। এসে আমাকে থামিয়ে দিয়ে তীক্ষ্ণ গলায় বলল, এসব আমাকে বলছেন কেন? এমনি বলছি। শুনুন হিমু সাহেব, আপনি খুব সূক্ষ্মভাবে আমার মধ্যে এক ধরনের অপরাধবোধ সৃষ্টি করছেন। চেষ্টা করতে হবে কেন? আপনি তো এমনিতেই অপরাধবোধের মধ্যে আছেন। দেশ ছেড়ে চলে যাওয়ার পেছনে নিশ্চয়ই আপনার অপরাধবোধ কাজ করছে। সেটা নিশ্চয়ই দূষণীয় নয়, দূষণীয়। মানুষকে পুরোপুরি ধ্বংস করার ক্ষমতা রাখে এমন কটি জিনিসের মধ্যে একটি হলো অপরাধবোধ। আপনি এই অপরাধবোধ ঝেড়ে ফেলুন। আমাকে দুটো টেলিফোন করতে হবে। রিক্সা নিয়ে তরঙ্গিনী স্টোরে উপস্থিত হলাম। নতুন ছেলেটা কঠিন চোখে তাকাচ্ছে। আমি বললাম, বল পয়েন্ট কিনতে এসেছি। এই নিন 10 টাকা। ছেলেটার কঠিন চোখের ভয়ের ছায়া পড়লো। সে আমাকে বুঝতে পারছে না বলেই ভয় পাচ্ছে। কয়েকদিন আগে এক ম্যানেজার সাহেবকে কলম কিনতে পাঠিয়েছিলাম, এসেছিল? ছেলেটি হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার চোখে ভয় আরো গাঢ় হচ্ছে। সেই কলমেও লেখা হচ্ছে না বলেই আরেকটি কলম কেনার জন্য আসা। ভাইজান, আপনার পরিচয় কি? আমার পরিচয় নেই, আমি কেউ না, আমি হলাম নোবডি। টেলিফোন আছে? টেলিফোন ঠিক আছে? জি আছে। দুইটা টেলিফোন করব। প্রথম টেলিফোন করবো বাদলকে। বাদল চমকে উঠে জিজ্ঞাসা করবে, কে? হিমুদা না? কোত্থেকে টেলিফোন করছো? কোত্থেকে আবার? জেলখানা থেকে। জেলখানা থেকে টেলিফোন করতে দেয়? দেয় না, তবে আমাকে দিয়েছে। জেলা সাহেব ব্যবস্থা করে দিয়েছেন। তা তো দেবেনি, তুমি চাইলে কে না করবে। তোমার কতদিনের জেল হয়েছে? 6 মাস। সে কি? বাবা বললো 1 বছর। 1 বছরই হয়েছিল, ভালো ব্যবহারের জন্য মাফ পেয়েছি। তাহলে তো তোমার সঙ্গে আমার তো 3 মাস পরে দেখা করা যাবে। হ্যাঁ, আমার দারুণ লাগছে, গায়ে কাটা দিচ্ছে। তুই আমাকে একটা কাজ করে দে বাদল, একজন লোককে খুঁজে বের করে দে, তার নাম মোর্শেদ। কোথায় খুঁজবো?
কোথায় সে বসে আছে তা বলা মুশকিল, তবে আমার মনে হয় 132 নম্বর খিলগাঁয়ের একতলা ফ্ল্যাটের বাড়ির সামনে সে গভীর রাতে এক না একবার আসে। ওই বাড়ির সামনে ফাঁকা জায়গাটায় সে একটা আম গাছ দেখতে পায়। আসলে কোনো আম গাছ নেই, কিন্তু লোকটা দেখে। গাছটা দেখার জন্য সে প্রতি রাতে একবার সেখানে যাবে, আমার তাই ধারণা। বলো কি? ইন্টারেস্টিং ব্যাপার। জেল থেকে বের হয়ে তোকে সব গুছিয়ে বলবো। এখন তোর কাজ হচ্ছে ওই লোকটাকে বের করা এবং তাকে বলা সেজন্য অবশ্যই 11 তারিখ বেলা 3টার আগে এয়ারপোর্টে বসে থাকে। কেন হিমুদা? একজন মহিলা ওই সময় দেশ ছেড়ে চলে যাবেন। লোকটার সঙ্গে মহিলার দেখা হওয়া উচিত। বলতে পারবি না? অবশ্যই পারবো। শুধু যে পারবো তা না, আমি নিজেও এয়ারপোর্ট যাব। তোকে যেতে হবে না, তুই শুধু খবরটা দে। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। মোর্শেদ সাহেবকে আমি নিজেও খুঁজে বের করতে পারতাম, কিন্তু আমার জন্য অন্য কাজ আছে। আমাকে যেতে হবে ইয়াদের সন্ধানে। নিতুর সঙ্গেও দেখা করতে হবে। ইয়াদের বাড়ি সবসময় আলো আলো ঝলমল করে। সন্ধ্যার পর থেকে এরা বোধহয় সবকটা বাতি জ্বালিয়ে রাখে। আজ ওদের বাড়ি অন্ধকার। গেট থেকে গাড়ির বারান্দা পর্যন্ত, রাস্তার দুপাশের বাতিগুলো পর্যন্ত নিভানো। শুধু বারান্দায় বাতি জ্বলছে। আমি গেটের দারোয়ানকে জিজ্ঞাসা করলাম, কেউ নেই নাকি? আপা আছেন, কুকুর দুটো আছে, টুটি ফুটি। ওরা ওরা বাঁধা আছে, ভয় নেই যান। ভয় নেই বললেই ভয় বেশি লাগে। আমি ভয়ে ভয়ে এগোচ্ছি। বারান্দায় বেতের চেয়ারে নিতুকে বসে থাকতে দেখলাম। আজ তার গায়ে সাদা রঙের শাড়ি। সাদা শাড়িতে নীল ফুলের সুতার মতো কাজ করা। গায়ে চাদরটাও সাদা। সাদা রং মেয়েদের এত মানায় আজ প্রথমবার জানলাম। নিতু আমাকে দেখে উঠে এলো। সহজ গলায় বলল, আসুন। ভালো আছেন? হ্যাঁ ভালো। এখানে বসবেন না ভিতরে বসবেন? বারান্দায় ভালো। হ্যাঁ বারান্দায় ভালো। আপনি কি লক্ষ্য করেছেন বেশিরভাগ সময় আমি বারান্দায় বসে থাকি? আমি লক্ষ্য করেছি। আপনার তাড়া নেই তো? আপনার সঙ্গে অনেক কথা আছে। আমি চা দিয়ে যেতে বলি, টুটি ফুটিকে খাবার দিয়ে আসি। আমি খাবার না দিলে ওরা কিছুই খায় না। নিতু উঠে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভেবেছিলাম নিতু খুব আপসেট দেখাবে, সেরকম মনে হচ্ছে না। আপসেট যদি হয়ে থাকে নিজেকে সামলে নিয়েছে। আমি লক্ষ্য করছি ছোটখাটো ব্যাপারে যারা অস্থির হয়, বড় ব্যাপারগুলি তারা মোটামুটি ঠিক থাকে। ঘরে তৈরি সমুচা এবং পট ভর্তি চা। ট্রে নিতু নিয়ে এসেছে। এই কাজ সে কখনো করে না। খাবার আনার জন্য লোক আছে। সমুচাগুলি এইমাত্র ভাজা হয়েছে। খান, ভালো লাগবে। সঙ্গে টক দেব? না। টুটি ফুটিকে খাবার দেওয়া হয়েছে। ওরা কি সমুচা খাচ্ছে? না, ওরা সেদ্ধ মাংস খাচ্ছে। হলুদ দিয়ে সেদ্ধ করা মাংস। দিনে ওরা একবারই খায়। আমি সমুচা খেতে খেতে বললাম, বিলেতি কুকুর একবার খায়, কিন্তু দেশি কুকুরগুলি সারাক্ষণ খায়। কিছু পেলেই খেয়ে ফেলে। ট্রেনিং দেওয়া হয় না বলে সারাদিন খায়। ট্রেনিং দিলে ওরা একবেলা খেত। চা ঢেলে দেব? দিন। নিতু চা ঢেলে কাপ এগিয়ে দিল। আমি লক্ষ্য করলাম সাদা শাড়ির সঙ্গে মিলিয়ে নিতু কানে মুখটাও জোর পড়েছে। মিষ্টি হয়েছে? হয়েছে। নিতু চেয়ারে সোজা হয়ে বসলো, বড় করে নিঃশ্বাস নিল। মনে হচ্ছে সে এখন কিছু কঠিন কথা বলবে। আপনি গিয়েছিলেন ইয়াদের কাছে? জি। তাকে বলেছিলেন পাগলামি বন্ধ করে ঘরে ফিরে আসতে? না, আমিও তাই ভেবেছিলাম। আপনি তাকে দেখে খুব মজা পেয়েছেন। একজনকে শুধু কথায় ভুলিয়ে ভিখিরিদের সঙ্গে ভিড়িয়ে দেওয়া সহজ কাজ নয়, কঠিন কাজ। সবাই তা পারে না, আপনি পারেন। আমি হাই তুলতে তুলতে বললাম, আমি ওকে কিছু বলিনি, কারণ বলার প্রয়োজন দেখিনি। কেন প্রয়োজন দেখেননি? ও ফিরে আসবে। ও আপনার প্রতি ভালোবাসা ওর প্রবল। সে ভালোবাসা অগ্রাহ্য করার ক্ষমতা ওর নেই। বড় বড় কথা বলে আমাকে ভোলাতে চাচ্ছেন? না, যা সত্যি তাই বললাম। যা সত্যি তা আপনি কাউকে বলেন না, কারণ সত্যটা কি আপনি নিজেও জানেন না। আপনি বিভ্রম তৈরি করতে পারেন বলে বিভ্রমের কথা বলছেন। আমি খুব বিনীতভাবে আপনাকে একটা চিঠি লিখেছিলাম। আশা করেছিলাম আপনি আসবেন, আসেননি। ইয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছেন, তাও আমার কারণে যাননি। ইয়াদের কানে আপনি মন্ত্র দিয়েছেন। তাকে বলেছেন যে দুজন লোক তার পেছনে লাগানো আছে, সে যেন ভোর রাতে সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। আমি কি ঠিক বলছি? চুপ করে থাকবেন না, উত্তর দিন। আমি বললাম, একটা সিগারেট খেতে পারি? নিতু নরম গলায় বলল, অবশ্যই খেতে পারেন। আপনার বন্ধু গাঁজা খেয়ে মাঠে পড়েছিল। আপনি সিগারেট খাবেন না কেন? তা ভাববেন না। আপনাকে আমি সহজে ছেড়ে দেব। আপনাকে আমি কঠিন শাস্তি দেব। কি শাস্তি? আপনি তো ভবিষ্যৎ বলে বেড়ান। কাজেই আপনি নিজে অনুমান করুন, দেখে আপনার অনুমান ঠিক হয়েছে কিনা। অনুমান করতে পারছি না। আরেক কাপ চা খাবেন? আরেক কাপ? পটে চা আছে। না, আর খাবে না। খাবো না, আমি এখন উঠবো। আর দুশ্চিন্তা করবেন না, ইয়াদ চলে আসবে। সান্ত্বনা দেওয়ার জন্য ধন্যবাদ। নিতু হাসলো, কিন্তু তার চোখ অসুস্থ মানুষের চোখের মতো ঝকঝক করছে। আমি চেয়ার ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালাম। নিতু বলল, আপনাকে শাস্তি দেব তা না। তা না বলেই চলে যাচ্ছেন? অনুমান করতে পারছেন না? না।
একটু চেষ্টা করুন, চেষ্টা করলেই পারবেন। পারছি না। আচ্ছা যান। নিতু উঠে দাঁড়ালো। আমি গেটের দিকে এগোচ্ছি এবং ভয় পাচ্ছি। অকারণে তীব্র ভয়। মনে হচ্ছে শরীর ভারী হয়ে আসছে, ঠিকমতো পা ফেলতে পারছি না। গেটের কাছে প্রায় কাছাকাছি চলে যাওয়ার পর বুঝতে পারলাম নিতু কি শাস্তি দিতে চাচ্ছে। একবার ইচ্ছা করলে চেঁচিয়ে বলি, না নিতু না। তার সময় পাওয়া গেল না। টুটি ফুটি উল্কার মতো ছুটে এলো। মাটিতে পড়ে যাওয়ার আগে এক ঝলক দেখলাম বারান্দায় আঙুল উঁচিয়ে নিতু দাঁড়িয়ে আছে। ধবধবে সাদা প্রকাশে তাকে দেখাচ্ছে দেবী প্রতিমার মতো। নিতু হিস করে বলল, কিল হিম, কিল হিম। আমি বাস করছি অন্ধকারে এবং আলোয়, চেতন এবং অবচেতন মনের জগতের মাঝামাঝি, টুইলিং জোন। আমার চারপাশের জগৎ অস্পষ্ট। আমি কি বেঁচে আছি? আমাকে ঘিরে অনেক লোকের ভিড়। এটা কি কোনো হাসপাতাল? আমার কোনো ক্ষুধাবোধ নেই, কিন্তু প্রবল তৃষ্ণা। পানি পানি বলে চিৎকার করতে ইচ্ছে করছে, চিৎকার করতে পারছি না। স্বপ্ন সত্যি একাকার হয়ে গেছে। বাস্তব এবং কল্পনা দুটো হাত ধরাধরি করে এগোচ্ছে। আমি এদের আলাদা করতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। মোটা গম্ভীর স্বরে কেউ একজন বলছেন, হিমু সাহেব, হিমু সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জবাব দেওয়ার দরকার নেই, জবাব দেওয়ার চেষ্টা করবেন না। শুধু একটু আঙুল নাড়ানোর চেষ্টা করুন। আমি আপনার ডাক্তার। আপনি যদি আমার কথা শুনতে পান, তাহলে পায়ের আঙুল নাড়ানোর চেষ্টা করুন। আমি প্রাণপণে পায়ের আঙুল নাড়াতে চেষ্টা করি, পারি কি পারি না বুঝতে পারি না। মোটা গলায় ডাক্তার সাহেব কথা শুনতে পাই না। আশেপাশের সব শব্দ অস্পষ্ট হয়ে আসে। তখন গম্ভীর করে নৈশ শব্দ থেকে আমার বাবার গলা শুনতে পাই। খোকা, খোকা, আমার কথা শুনতে পাচ্ছিস? শুনতে পেলে আঙুল ফাঙুল নাড়াতে হবে না। মনে মনে বল, শুনতে পাচ্ছি, তাহলে আমি বুঝবো। শুনতে পাচ্ছিস খোকা? পাচ্ছি। তুমি আমাকে খোকা বলে ডাকছো কেন? তুমিই তো নাম দিলে হিমালয়। তোর মা খোকা ডাকতো, এজন্য খোকা ডাকছি। শোন খোকা, তোর অবস্থা তো কাহিল। টুটি ফুটি তোর পেটের নাড়ি ফুটি ছিঁড়ে ফেলেছে। আমি অবশ্য খুব খুশি। তুমি খুশি? খুব খুশি। মহাপুরুষ সবার এই ট্রেনিংটাই বাকি ছিল। তীব্র শারীরিক যন্ত্রণা ট্রেনিং। সেটি হচ্ছে। আমি কি মারা যাচ্ছি? বলা মুশকিল। 50-50 চান্স। এটাও হলে ভালো, 50-50 চান্সের দীর্ঘদিন থাকার দরকার আছে। এ এক অসাধারণ অভিজ্ঞতা। বাবা, তুমি কি সত্যি আমার সঙ্গে কথা বলছো, না এসব আমার মনের কল্পনা? এটাও বলা মুশকিল। 50-50 চান্স। শতকরা 50% সম্ভাবনা। পুরোটি তোর অসুস্থ থাকার কল্পনা, আবার 50% সম্ভাবনা আছে আমি কথা বলছি তোর সঙ্গে। বেশিক্ষণ কথা বলতে পারবো না খোকা। ওরা তোকে মরফিয়া দিচ্ছে। এখন তুই ঘুমিয়ে পড়বি। আজ কি বার বাবা? কত তারিখ? জানি না, তোরও জানার দরকার নেই। আমি এবং তুই, আমরা দুজন এখন বাস করছি সময়হীন জগতে। এই জগৎটা অদ্ভুত খোকা, ভারী অদ্ভুত। এই জগতে সময় বলে কিছু নেই। আলো নেই, অন্ধকার নেই, কিছুই নেই। আমার তারিখটা জানা খুব দরকার। 11 তারিখ এসে চলে যাবে। মোরশেদ সাহেবের এয়ারপোর্ট যাবার কথা। উনি কি গেছেন? এসা কি তার সঙ্গে ফিরে এসেছে? তুই কি চাস ফিরে আসুক? চাই। তাহলে তাহলে ফিরে এসেছে। সময়হীন জগতের মজা হচ্ছে, এই জগতের বাসিন্দারা যা চায় তাই হয়। সমস্যা হচ্ছে, এই জগতে কেউ কিছু চায় না। হিমু সাহেব, হিমু সাহেব, আমি আপনার ডাক্তার। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পেলে পায়ের আঙুল নাড়ান। গুড, ভেরি গুড। দেখি এবার হাতের আঙুল নাড়ান। কষ্ট হলেও চেষ্টা করুন। আপনি পারবেন। আপনি অবশ্যই পারবেন। ভেঙে পড়লে চলবে না। আপনাকে মনে জোর রাখতে হবে, সাহস রাখতে হবে। একসময় আমার জ্ঞান ফেরে। দেখি ডাক্তার চোখের বাঁধন খুলে দেন। আমি অবাক হয়ে চারপাশের অসহ্য সুন্দর পৃথিবীকে দেখি। ফিনাইলের গন্ধ বড় হাসপাতালের ঘরটাকে ইন্দ্রপুরীর মতো লাগে। মায়াময় একটা মুখ আমার দিকে এগিয়ে আসে। ছোট মামা, আমাকে চিনতে পারছেন? আমি মুর্শেদ। চিনতে পারছেন? পারছি। এসা কোথায়? ও বারান্দায় আছে। ভেতরে আসতে লজ্জা পাচ্ছে। ওকে কি ডাকবো? না, ডাকার দরকার নেই। আপনি কথা বলবেন না ছোট মামা, আপনার কথা বলা নিষেধ। আমি কথা বলি না, চোখ বন্ধ করে ফেলি। আবারও তলিয়ে যাই গভীর ঘুমে। ঘুমের ভেতরে একটা বিশাল আম গাছ দেখতে পাই। সেই গাছের পাতায় ফোঁটা ফোঁটা জ্যোৎস্না বৃষ্টির মতো ঝরে পড়ছে। হাত ধরাধরি করে দুজন মানুষ হাঁটছে গাছের নিচে। মানব ও মানবী। এরা কারা? এদের কি পরিচয়? দুজনকে খুব পরিচিত মনে হয়। কোথায় যেন দেখেছি। আবার মনে হয় না তো, এদেরকে তো কোনোদিন দেখিনি। অনেক দূর থেকে চাপা হাসির শব্দ আসে। আমি চমকে উঠে বলি, কে আপনি? কে?
ভারী গম্ভীর গলায় উত্তর আসে, আমি কেউ না, আই এম নোবডি।